আচ্ছা, বিতর্ক এখনই শুরু হয়ে গেছে। আমাদের বিতর্কের বিষয় 1 মিনিটের রিলের জমানায় উপন্যাসের আর কদর নেই। পক্ষে বলবেন শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায়, শ্রীমতী দেবযানী বসু কুমার এবং শ্রী ইন্দ্রনীল সান্যাল, যারা তিনজনই সাহিত্যিক এবং একজন পাবলিশার, প্রকাশক, যিনি অন্তত বছরে 100 থেকে 200টা উপন্যাসের বই ছাপান। এবং আমার বিপক্ষে এই বিতর্কের বিপক্ষে বলবেন শ্রীজাত, সবার প্রিয় সোমক এবং প্রচেত গুপ্ত, যিনি নিজে উপন্যাস লেখেন। ফলে আমি আর কোনো সময় নষ্ট না করে আমি শুরু করছি। প্রথমে পক্ষের বক্তা ত্রিদীপ দা। প্রথমে একটা বাউন্সার দেওয়াটা কি তোমার ঠিক হলো? প্রথমে তো বিপক্ষে দিয়ে শুরু করবে। প্রচেতরটা আমি শুনবো আগে। যে প্রচেত থানিটের নিচে উপন্যাস লেখে না, সে বলছে, সে কি বলছে? উপন্যাসের কদর আছে, সেই জন্যই লিখছো? ও, আমি তো পুরোটাই গুলিয়ে গেল। আমার সবটাই গুলিয়ে গেল। কারণ আমি প্রচেতকে প্রথম একটা প্রশ্ন করবো বলে অনেকদিন ধরে ভেবে রেখেছি। না না, আমি বিতর্কে আমি প্রশ্ন করার অধিকার নেই আমার, নাকি তুমি কি বলছো? তুমি তিস্তা পাড়ের বৃত্তান্ত পুরোটা পড়েছিলে? সত্যি কথা বলবে। উত্তর দেবো যখন আমার টার্ন আসবে। আমি প্রশ্ন করেছি, উত্তর চাইছি। ওকে, 100 বার সামনে। শুধু আমি পড়েছি না, তুমিও পড়েছো, সামনের অনেকেই সেই উপন্যাস পড়েছে। আর কে কে পড়েছে? আমার মনে হয় না আজকের যুগের ছেলেমেয়েরা কেউ অত বড় উপন্যাস বা অ্যান্ড কোয়াইট ফ্লোজ দ্য ডন, এটা কি এখনকার যুগের পড়ে? আজকে যদি তাই পড়তো তাহলে এত অনুগল্পের হই হই করে অনুগল্প সংখ্যা, পরমাণু গল্প সংখ্যা, বীজাণু গল্প সংখ্যা, জীবাণু গল্প সংখ্যা, এত কিছু হচ্ছে কেন? এই যে প্রচেত যে উপন্যাস লেখে, বছরে একটি বড় উপন্যাস লেখে, আর বিভিন্ন জায়গায় খুচরো খাচরা 1-2টো উপন্যাস লেখে, বাকি অজস্র গল্প লেখে। আরে তুই তাহলে আগেকার মতো তুই গল্প লিখছিস কেন? গল্প লিখে উপন্যাসগুলোকে নষ্ট করছিস কেন? আগেকার দিনে যারা ঔপন্যাসিক, শরৎচন্দ্র কটা গল্প লিখেছেন সারা জীবনে? কারণ তখন লোকে উপন্যাসই পড়তো। কিন্তু এখন যেহেতু উপন্যাস পড়ে না, গল্প পড়ে, যা বললাম, মানে গল্পের থেকেও যত ছোট 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 হতে হতে, এবং বেশিরভাগ বড় গল্পকে এখন উপন্যাস বলে চালিয়ে দেওয়া হয়। আমি প্রকাশক হিসেবেই বলছি। এই যে আজকাল থেকে আমার বইটা বেরিয়েছে একটা, কোনো প্রচার করছি না, ওতে একটি মোটামুটি উপন্যাস আর বাকি 2টো বড় গল্প, উপন্যাসিকা বলে চালিয়ে দিয়েছি। মানে ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে যে মানুষের ধৈর্য কমে গেছে, মানুষের হাতে সময় নেই। এই সমকের মতো লোকজন, তারা আমাদের সবসময় উত্তেজিত করছে। সুযোগ পেলে আমরা মোবাইলটা পট করে খুলে সমকের মা মাসির সব গল্প শুনছি। তো ফলে আমাদের পড়ার অভ্যেসটাই এই রিল, ফেসবুক, ব্লগ এগুলোর 12টা বাজিয়ে দিয়েছে। প্রচেত যাই বলুক না কেন, প্রচেত বহুদিন আগে একটা উপন্যাস, 2টো উপন্যাস লিখেছিল, দীর্ঘ উপন্যাস। একটা হচ্ছে ঝিলডাঙ্গার কন্যা, আর একটা হচ্ছে একটু পরে রোদ উঠবে। তারপর থেকে একটাও ধারাবাহিক লেখেননি তা নয়, আনন্দবাজারে একটা ধারাবাহিক লিখেছে, কিন্তু সেই রকম সাড়া ফেলেনি। কেন ফেলেনি এটা প্রচেতকে বুঝতে হবে। অর্থাৎ ধারাবাহিক উপন্যাস যখনও ঝিলডাঙ্গার কন্যা প্রতিদিনের রবিবারে লিখেছে, বা আজকালে যখন ধারাবাহিক লিখেছে একটু পরে রোদ উঠবে, তখন আমরা উদগ্র আগ্রহে, কিন্তু সেই জেনারেশানটা পাল্টে গেছে। সেই প্রজন্মকে শেষ করে দিচ্ছে সমকের মতো লোকেরা, যার ফলে বা এই শ্রীজাতর ফেসবুক, আমিও বের করেছি, পত্রভারতী থেকেই বেরিয়েছে, শ্রীজাতর ফেসবুক টুকরো টুকরো লেখে 41,000 লাইক, যা আর কি করবি? ওর উপন্যাস কে পড়বে? ওরা প্রথম মুদ্রণ ভালোবাসা লিখেছে, মানে কেউ কিছু দয়া দাক্ষিণ্য করে হয়তো পড়ে, কিন্তু ওর ফেসবুকের যা জনপ্রিয়তা, ওর কবিতার ছোট ছোট গদ্য বা কবিতার যে জনপ্রিয়তা, সেটা উপন্যাসের নেই। এবং সত্যি সত্যি আমি একজন প্রকাশক হিসেবে, যেহেতু আমার পরিচয় দিয়েছো তুমি প্রকাশক, বড় উপন্যাস ছাপা কিন্তু আমরা কমিয়ে ফেলেছি।
কারণ আলটিমেটলি তো এটা ব্যবসা, আমাকে তো রুটি রুজি করতে হবে। যার ফলে আমরা যেখানে দেখছি যে বিরাট বিরাট উপন্যাস সেই রকম বিক্রি হচ্ছে না। আমরা আর একটা জিনিসও করি, মানুষের হাতে সময় কম বলে আমাদের এডিট করতে হয়, স্লো লেখা। মানে এখন তো মানুষের হাতে এত কম সময় এবং এত রকম বিনোদনের মাধ্যম আছে যে যদি কোনোভাবে দেখে যে লেখাটা পড়তে ভাল লাগছে না, বন্ধ করে দিল, দিয়ে পট করে টিভি চালিয়ে দিল, পট করে ইউটিউব চালিয়ে দিল, পট করে ওটিটিতে চলে গেল। এই যে অবস্থাটা দাঁড়িয়েছে, মানে বিনোদনের এতগুলো মাধ্যম খুলে গেছে, যার ফলে রিডেবিলিটি মানে পড়িয়ে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং পড়িয়ে নিতে গেলে তার একটা মাপ দরকার। ফলে আমি একজন প্রকাশক হিসেবে, আমার বাবা দুরন্তিগড় লিখেছেন, কিন্তু আমি আর দুরন্তিগড় লেখার সাহস পাই না, পারবও না লিখতে। কিন্তু লিখলে কেউ পড়বে না তাও আমি জানি, কারণ এই যুগে কেউ বই বড় লেখা পড়ে না। আমরা ত্রিদীপদার বক্তব্য শুনলাম, যদিও উনি বলছেন যে উপন্যাসের কদর নেই। আমরা কিন্তু সারা পৃথিবী জুড়ে এখন দেখছি লং ফর্ম লেখা কিংবা বড় বড় বই, বড় গল্প, উপন্যাস খুবই বেশি বিক্রি হচ্ছে, এবং অন্যান্য প্রকাশকদের বক্তব্য এখন নাকি লোকে উপন্যাস বেশি পড়ছে। আমি যেহেতু এইখানে বিতর্কটা একদম প্রথম বিতর্কটা হলো প্রচেতদা ভার্সেস ত্রিদীপদা, আমি বিপক্ষে প্রথমে প্রচেতদাকেই বলবো যে কি বক্তব্য। অনুরোধ করেছিল, এই অনুরোধ রাখি আমরা, ও বলবে। আচ্ছা ঠিক আছে। না, আমাদের এটা তো তর্কও হচ্ছে, আলোচনাও হচ্ছে। আমি দুটো কথাই বলতে চাই, ত্রিদীপদার কথায় পরে আসছি। এক হচ্ছে যে যখনই কোনো নতুন প্রযুক্তিগত উপকরণ আসে, তখনই আমরা যারা লেখালেখির সঙ্গে যুক্ত তাদেরকে ধরে জিজ্ঞেস করা হয় যে আপনার কি তাহলে কাজ চলে যাবে? এইটা আমি চিরকালই দেখছি। ফেসবুক যখন এলো, এত বছর হয়ে গেছে, এই বইমেলায় যে কত সাহিত্য সভা হয়েছে এটা নিয়ে, ফেসবুক কি তাহলে সাহিত্যকে শেষ করে দিচ্ছে? আচ্ছা, এআই এলো, লোকে আমাদের ধরে ধরে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা এআই এসছে তাহলে কি আপনার গান লেখা বন্ধ হয়ে যাবে? এখন এসেছে রিল, তাতেও সেই আমাদেরই ধরেছে, তাহলে কি উপন্যাস লেখা বন্ধ হয়ে যাবে? কোনো কত্থক শিল্পীকে তো গিয়ে আপনি বলছেন না যে এআই এসছে তাহলে আপনার কি নাচ চলে যাবে, বা কোনো রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে বলছেন না যে তাহলে এখন রিল হচ্ছে তাহলে কি রবীন্দ্রনাথের গান শেষ হয়ে গেল। এই যে সাহিত্য খাতরে মে হ্যাঁ বলে একটা রাজনৈতিক পরিভাষা তৈরি হয়েছে, যে আর সবাই খুব নিরাপদ জোনে আছে, কিন্তু যারা সাহিত্য করে যাই নতুন আসবে তাদের কাছ থেকে কেড়ে নেবে। এই যে সব গেল রব, বা অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, এই তত্ত্বে আমি বিশ্বাস করি না। দুটো বিশ্বযুদ্ধ সাহিত্যকে শেষ করতে পারেনি, একটা 30 সেকেন্ডের রিল শেষ করবে? এটা কি সম্ভব? এটা কোনোদিন হতে পারে? আর এই যে ত্রিদীপদা একটা হাসি চাপার চেষ্টা করে বসে আছেন এখানে মাফলার গলায়, এখানে ওর প্রকাশক সত্তাকে তুলে ধরা হয়েছে। আমি ত্রিদীপদার পত্রভারতী স্টলে, যেটাই ঠেলে কষ্ট করে এবং অন্বেষাকে ফোন করে যে আমাকে একটু ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করো বলে ঢুকতে হয়, সেটাই আমি সামনের বার অন্তত 63টা রিল সমগ্র দেখতে চাই। যে ত্রিদীপদা উপন্যাস ছেড়ে দিয়েছেন, প্রকাশ করছেন না কারণ ব্যবসা হচ্ছে না, বিভিন্ন রিল কার্ড যারা আছেন বিখ্যাত, সেই রিল কার্ডদের রিল সমগ্র ত্রিদীপদা ডিজিটালি বার করেছেন, এটা আমি দেখতে চাই, এবং তার প্রকাশ অনুষ্ঠানে সামনের বার পত্রভারতীতে হাজির থাকতে চাই অতিথি হিসেবে। এই দুটো হলে আজকের যে মত, সবার মত আমি মেনে নেব, নইলে আমি আমার মতামতে অটল থাকব। সৃজা তো খুবই জোরের সঙ্গে বলেছে যে ও সমস্তই ফুৎকারে উড়িয়ে দিচ্ছে, এবং আমরা আশা করছি যে সৃজাতর কাছ থেকে আমরা বছরে অন্তত 2 থেকে 3টে উপন্যাস পাবো। এবার অধীর আগ্রহে অপেক্ষা করলাম যে আমাদের পক্ষে। ও তো অন্যকে দিয়ে লেখা হয়, এটার একটা জবাব দেওয়া উচিত। আচ্ছা, আমাদের পরবর্তীতে বলবেন শ্রীমতী দেবযানী বসু কুমার। তিনিও লেখালেখি করেন এবং আজকে উপন্যাসের বিরুদ্ধে কথা বলতে এসেছেন। নমস্কার। উপন্যাসের কদর নেই এটা বলাই যায় না। যারা পড়তে ভালোবাসে তাদের কাছে উপন্যাসের কদর আছে, কিন্তু এখনকার প্রজন্ম ভীষণ একটা চঞ্চল, খুব ফাস্ট লাইফ লিড করে। তাদের দোষ দিচ্ছি না, কারণ ভীষণ একটা জীবনের স্ট্রেস, চাকরির স্ট্রেস, বাড়ির স্ট্রেস, বাড়িতে সময় দিতে পারে না, তার মধ্যে তারা উপন্যাসটা পড়বে কখন? কিন্তু একটা রিল
একটা তাৎক্ষণিক এন্টারটেনমেন্ট দেয়, এটা অস্বীকার করতে পারি না। আমিও মাঝে মাঝে দেখে ফেলি, কিন্তু দেখার পরে মনে হয় কেন এই বোকা বোকার জিনিসটা দেখলাম। কিন্তু একটা তাৎক্ষণিক এন্টারটেনমেন্ট তো দেয়। একটা মানুষ যখন গাড়িতে যাচ্ছে তখন সে উপন্যাস পড়তে পারে না, কারণ সেটা মানে সময় দিতে হয় একটা উপন্যাস পড়তে গেলে, ভাবতে হয় সেটা নিয়ে। কিন্তু একটা এন্টারটেনমেন্টের জন্য যেতে যেতে একটা রিল কিন্তু দেখতে পাওয়া যায়। এই জন্যই আমি বলবো একটা রিল কিন্তু বেশি পপুলার হয়ে পড়ছে। মানে উপন্যাস তো উপন্যাসের জায়গায় আছে, কয়েকজনের কাছে কদর তার আছেই। আমি নিজেই যেমন উপন্যাস ছাড়া পড়তে পারি না, কিন্তু এখনকার প্রজন্ম এত ফাস্ট তাদের লাইফ যে তারা আস্তে আস্তে উপন্যাসকে তো পড়েই না। আমি তো বলবো ছোট গল্প মানে পড়ার ব্যাপারেই তারা কম যাচ্ছে। আমি নিজেও দেখেছি যে ছোট গল্পও তারা পড়তে চাইছে না, বরঞ্চ অনেক অডিও গল্প হচ্ছে, সেগুলো তারা চোখ বন্ধ করে গাড়িতে যেতে যেতে শুনে নিচ্ছে। আসল গল্পটাই শুনছে, কিন্তু ওই পড়ার হ্যাবিটটা চলে যাচ্ছে। আর পড়ার হ্যাবিট যদি চলে যায়, উপন্যাস পড়া তো প্রায় অসম্ভব, কারণ উপন্যাস পড়তে গেলে অনেক ধৈর্য ধরতে হয়। আর রিলের কথায় বলবো যে রিল দেখো এন্টারটেনমেন্ট সত্যি সব, কিন্তু তার মধ্যে সারবত্তা কি কিছু আছে? আমার কাছে এটা প্রশ্ন। ওর মধ্যে খুব দু একটা যেতে নেই তা বলবো না, কিন্তু আমি বেশিরভাগ দেখেছি সারবত্তা বলে তাতে কিছু নেই, তাতে কোনো উপকার হচ্ছে না। তাই আমার মনে হয় রিলটাকে বেশি বোধহয় প্রশ্রয় না দেওয়াই ভালো। নমস্কার, আমার এই মুহূর্তে আমার কিছু বলার নেই। ধন্যবাদ দেবযানীদি। খানিকটা আপনি যে বিপক্ষের বক্তাদের হাতে পয়েন্ট তুলে দিলেন, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি এবার প্রচেতদার কাছে যাব, প্রচেতদার বক্তব্য শুনতে। দেবযানীদি পয়েন্ট তুলে দেননি। দেবযানীদি আসলে এদিকে তো 3টে চেয়ার, এদিকে তো আর 4টে চেয়ার দেওয়া যায়নি। আমরা দেবযানীদিকে বলেছিলাম আপনি ওদিকেই বসুন, আমাদের পক্ষেই সব বলুন। ত্রিদীপ দা একা, ইন্দ্রনীল তো নিজেই উপন্যাস ভাবছে, ও আমাদের পক্ষেই বলবো, ভাবছে উপন্যাস, এখন লেখে উপন্যাস, ভাবছে উপন্যাস। যাই হোক, এই বিষয়টা হচ্ছে 1 মিনিটের রিলের জমানায় উপন্যাসের আর কদর নেই। একটু ভুল লেখা আছে, এটা লেখা উচিত ছিল উপন্যাসের জমানায় 1 মিনিটের রিলের আর কদর নেই, একটু উল্টে গেছে। কারণ কদর ব্যাপারটা কি, কদর ব্যাপার কাকে বলে? কদর কি? কদর হলো সেই জিনিস যার মান আছে, সম্মান আছে, গুরুত্ব আছে, তাই তো? কদর মানে তো আর কটা লোক পড়লো বা কটা লোক দেখলো নিশ্চয়ই তাকে কদর বলে না। কদর, আমার কোনো রিলের প্রতি কোনো আপত্তি নেই, নিশ্চয়ই রিল তো ভীষণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে, আমি দুটো কথা বলে ফেললে রিল হয়ে যাবে, সে একটা বিরাট ব্যাপার, ঝামেলাও পড়বো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু রবীন্দ্রনাথের উপন্যাসের আর কদর নেই, তারাশঙ্করের নেই, বঙ্কিমচন্দ্রের নেই, শরৎচন্দ্রের নেই, বিভূতিভূষণের নেই, ত্রিদীপদার মধ্যে অনেকগুলো বার করেছে, ত্রিদীপদা বার করেছে। আচ্ছা, এ নেই, কদর নেই, এর মান নেই, এদের জন্য আমাদের আর তেমন, আমরা যে বাংলা সাহিত্য গোটা বিশ্বে এখনও উজ্জ্বল হয়ে আছি, জানি না কয়েকদিন পরে হয়তো রিলের জন্য আমরা মুখ উজ্জ্বল করব, তখন আর রবীন্দ্রনাথ হবে না, তখন রিলন্দ্রনাথ বা একটা কিছু নাম হবে হয়তো। কদর আগে বুঝে নিতে হবে। কদর জিনিসটা কিন্তু শুধু বিক্রি বাটা, তারপরে কি জানো, স্ট্রাইক, বাইটস, শেয়ার, কমেন্টস, তারপরে বড় বড় কি জানো ইমোজি ছাপ বড় বড় করে, এই ব্যাপারটা পুরো, এগুলো খারাপ নয়, এগুলো নিশ্চয়ই কদর, আমি কদর্য বলছি না, এরাও কদর। কিন্তু কদরেরও তো তারতম্য আছে। সাহিত্য পাঠ যিনি করবেন সে 100 লোকই করুন আর একজন লোকই করুন, সে তখন 6 ঘন্টার সিনেমাই থাকুক আর 1 মিনিটের রিলসই থাকুক, তিনি সাহিত্য পাঠ করবেনই। এবং সাহিত্য পাঠ করবেন বলেই তাকে সাহিত্যের সব অঙ্গে, সব জায়গায় ঢুকতে হবে, সব ফর্মে। সে কবিতাতেও যেতে হবে, নিবন্ধ প্রবন্ধেও যেতে হবে, এমনকি উপন্যাসেও যেতে হবে, মহাকাব্যেও হয়তো যেতে হবে, যে পুরনো প্রাচীন আমাদের মহাকাব্যগুলো রয়েছে। এবং কোনো সন্দেহ নেই, সভ্যতা যত বাড়বে, সাহিত্য তত তার, একদিকে বিজ্ঞান একদিকে সাহিত্য ডানা মেলবে, তত সভ্যতার সঙ্গে সঙ্গে সাহিত্যেরও কদর বাড়বে, উপন্যাসেরও কদর বাড়বে, গল্পেরও কদর বাড়বে। আমরা আশা করব রিলসেরও কদর বাড়বে। বলার আগে একটাই কথা বলি, আমি, ত্রিদীপদা আমাকে অনেক প্রশ্ন রেখেছেন, কিন্তু ত্রিদীপদা নিজেও জানেন যে ত্রিদীপদা আমাকে না বলা উচিত না, আমি উপন্যাস না জমা দেওয়া পর্যন্ত আমি ত্রিদীপদা এবং ত্রিদীপদার কন্যারা যারা দেখেন এখন তাদের প্রকাশনা, তারা আমাকে দেখলেই মানে বন্দুক নিয়ে ছুটে আসে, তুমি কেন এখন উপন্যাস জমা দাওনি? আমি জানি না, হতে পারে এবার তো রিলসে দেখতে পারেন তারা কেন এখনো উপন্যাস জমা দাওনি, বলো বলো বলো। এবং ত্রিদীপদা তার পিছন থেকে ইন্ধন যোগায়। আমার খুবই ভালো লাগলো
ত্রিদীপদার যে উপন্যাসের কদর আছে, ত্রিদীপদার মতো প্রকাশকরা আরও থাকুন, আরও অনেক থাকুন যারা সত্যি উপন্যাসের কদর দেন, বড় গল্পের কদর দেন, সামান্য ছোট কবিতার কদর দেন। আমি নয় রিলসেরই কদর দেবো। ঠিক আছে, নমস্কার। আচ্ছা, এখানে কিন্তু প্রচেতদা আপনি যেটা বললেন যে কদর মানেই তো শুধুমাত্র সেটা বিক্রিবাটা হচ্ছে কি না বা সেটা ব্যবসা করছে কি না সেটা দিয়ে বোঝা যায় না, নিশ্চয়ই তাই, সেটা দিয়ে তো সত্যিই বিচার করা উচিত না। কিন্তু যদি এটা লোকজনের মধ্যে ছড়িয়ে না পড়ে তাহলে কদরটা কি চিরদিন কদর হিসেবে থাকবে, নাকি সেটা একটা বন্ধ একটা প্রাগৈতিহাসিক জিনিসে চলে যাবে যে ওটা ওই সময় হতো? এইরকম একটা জায়গায় যদি চলে যায় তাহলে আমাদের মনে হয় বোধহয় সেটার দিকে আমাদের একটু নজর দেওয়ার আছে। আমরা পক্ষের বক্তা শ্রী ইন্দ্রনীল সান্যালের কাছে যাব। ইন্দ্রনীল বাবু। হ্যালো, প্রথমত তো যেটা বিষয় সেটা নিয়ে আমার বড় আপত্তি আছে, যে মানে এটা হতে পারতো যে রিল বনাম বড় সিনেমা বা বড় ওটিটি, 8 ঘন্টার ওটিটি, কার কদর বেশি কার কদর কম, বা অনুগল্প বনাম বৃহৎ উপন্যাস। আপনি একটা অডিও ভিজুয়াল মিডিয়া আর একটা টেক্সট ডকুমেন্ট, আমি একদম এই ভাষায় কথা বলছি, একটা MP4 এর সঙ্গে আপনি একটা টেক্সট ডকুমেন্টের তুলনা করছেন, এটা অবান্তর, মানে গন্ধমাদন পার্বতের সঙ্গে হেলে হাপে তুলনা করছেন। অতীতে আগেই বলা হতো, আমাদের গুরুজনরা বলে গেছেন যে এক ছবি সহস্র শব্দের সমান, কাজেই কে জিতে আছে গুরুজনরা বলে গেছেন। ঋত্বিক ঘটক বলেছিলেন যে যদি কোনো বেটার, আমি আমার ভাষায় বলছি, কোনো বেটার মাধ্যম পাই তাহলে ফিল্মে লাথি মেরে চলে যাব। মোদ্দা কথা হচ্ছে কমিউনিকেশন। মানে যখন হান্টার গ্যাদারারদের যুগ ছিল, একটা লোক একটা শুয়োর মেরেছে, সে এসে গুহায় ছবি আঁকলো, গুহাচিত্র হলো, সে একটা জিনিস বর্ণনা করলো, তার থেকে নাচ এলো। মানে শিল্প কমিউনিকেশন তো একই জিনিস। এবার কমিউনিকেশনের মোড কিভাবে নেবেন আপনি? উপন্যাস, গল্প সবই আছে, ছবি এসছে, তার শর্ট ফর্ম এসছে রিল। এবারে এই রিল বা শর্ট ভিডিও এটা আসছে সস্তার ডেটা প্যাক আর মোবাইল, এই তো। এবং এই জায়গায় এসে না, আমি যেটা আগে বলেছিলাম যে টেক্সট ডকুমেন্ট আর MP4 এক হয়ে যাচ্ছে, একটা জিনিসের মধ্যে কিন্তু আমরা দুটোই পাচ্ছি। আমার সারা দিনের সময় আছে অবসর বিনোদনের জন্য 2 ঘন্টা। আমি চাকরি করি, আমার সংসার আছে, আমার বউ পালিয়ে যাবে কিনা বুঝতে পারছি না, আমি কারোর বউয়ের সঙ্গে পালিয়ে যাবো কিনা বুঝতে পারছি না। এই বাজারে আমি 2 ঘন্টা আমার অবসর বিনোদনের জন্য দেব। আমি সিনেমা দেখতে যাব, আমি নাটক দেখতে যাব, আমি নাচ দেখতে যাব, আমি আবৃত্তি শুনতে যাব, নাকি আমি বাড়িতে টিভি দেখব, না রেডিও শুনবো, না মোবাইল খুলে দেখব? আমি বাড়িতে খাবার আনাবো। আমি খুবই কলকাতা শহর, আমি কলকাতার লোক নই, মফস্বলের লোক, কিন্তু এরকমই আমি বাড়িতে খাবার আনাবো, সেই সময়ের মধ্যে হয় OTT দেখবো, নইলে বইটই আমি পড়বো না। পরিষ্কার কথা। প্রচেতগুপ্ত খুব ভালো ভালো কথা বলছেন, মানে আদর্শ বই ভালো, হ্যাঁ না ভালো, হ্যাঁ নিশ্চয়ই ভালো। সঞ্চারী বলে দিয়েছে কথাটা, যে এই ভালো 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 করতে করতে একদিন মিউজিয়ামের স্থান হয়ে যাবে। এবং শুধু কি বই, আমরা আর টেস্ট ক্রিকেট দেখি না, T20 আমাদের আর পছন্দ নয়। 10-10 হলে বেটার হয় বলে মনে হয়। বি অনেস্ট টু ইয়োর সেলফ। সমকরা রেডিও, সমকের নামে গালাগালি করছিলেন ত্রিদীপ বাবু, গালাগালি ইন দ্য সেন্স লাইট মোড ব্যান্টার। ওদেরকে ভিডিও করতে হচ্ছে, FM চ্যানেলগুলো ভিডিওতে দেখাচ্ছে, রেডিও লোকে শুনছে না। এবং সিনেমা হলে সিনেমা যাওয়া বন্ধ। এখানে একজন ফিল্ম মেকার আছে, সে বলতে পারবে। লোকে থিয়েটার দেখছে না, লোকে একটি জিনিস করছে, বাড়িতে বিছানায় শুয়ে ডুম স্ক্রলিং। চাড্ডি পহনে হো ক্যা? কौन सा कलर के चड्डी पहने हो? সবাই দেখেছেন, হাসুন দেখি। তারপর হচ্ছে কে সাপ ধরছে, কে পাত্তা গোবি কি সবজি বানাচ্ছে। আমাদের তো কোনো আনপ্রেডিক্টেবিলিটি এখন আমাদের একমাত্র আশ্বাসের জায়গা, যে এরপরে কি আসবে জানি না। 10 সেকেন্ড, 1 মিনিট ইজ টু বিগ। সময় নেই আমার হাতে, 1 মিনিট নেই। আমি 10 মিনিটে দেখবো একটুখানি কাঁচা বাদাম, একটুখানি রানু মণ্ডল, এরা পাস্ট, পরেরটাই চলো। 1 মিনিট করতে করতে 1 ঘন্টা দেখবো, মাথাটা টায়ার্ড হয়ে যাবে, শুয়ে ঘুমিয়ে পড়বো। একটা মোটা উপন্যাস, তাতে পাতা উল্টোতে হয়, মানে কি ব্যাকডেটেড একটা সিস্টেম। যেটা মোটা বই, সেটা উল্টে আমি পড়বো, ওই কালো কালো লেখা, সম্ভব নয় আমার পক্ষে পড়া।
ওই যারা বলছে অডিও বুক ইত্যাদি ইত্যাদি, অডিও ড্রামা ঠিক আছে, কিন্তু বই টই প্লিজ। আর উপন্যাস অসম্ভব। আমি রিল দেখবো, আমি নাম করে বলছি, আনা কারেনিনা, ব্রাদার্স কারামাজভ, ইউলিসিস বলেই ফেলি নামটা, বাংলাতে চাঁদের পাহাড়, ঝিলডাঙ্গার কন্যা, খরগোশ ও মারু বেহাগ, ত্রিদীপবাবুর বই, আমার বইয়ের নাম বাদ দিচ্ছি, কজন পড়েছেন? কিন্তু কনসি কালার কা চাড্ডি পেনেও, এটা সবাই শুনেছেন বলে আমার মনে হয়। এইটা হচ্ছে ভবিষ্যৎ, এইটা এখানে থাকতে চলেছে। আমরা যারা মৃত শিল্প নিয়ে কাজ করি, শ্রীজাতর উপন্যাস আছে এই বিষয় নিয়ে, যারা মৃত শিল্প নিয়ে কাজ করি, তারা এখানে টুকটুক করে বেঁচে আছি। আর কিছু পারি না তাই উপন্যাস লিখি। আমি তো ভাবছি রিল বানানো শিখবো। আপনারা কেউ ক্যাপকাট জানেন কীভাবে ইউজ করতে হয়? কে কে জানেন হাত তুলুন তো, রিল বানানোর জন্য? জানেন না এখনো কেউ? আমি বানানো শিখবো ঠিক করেছি। সঞ্চারী। ধন্যবাদ ইন্দ্রনীলবাবু। এইটা আজকে আমি পক্ষের বক্তা যারা পক্ষে বললেন যে কদর নেই, তারা কতটা যন্ত্রণা থেকে বলছেন আমি বুঝতে পারছি। কারণ আমরা সবাই এখানে সাহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এবং ডাকবাংলার একটা উদ্দেশ্য হলো যাতে ভালো মানের সাহিত্য এবং সংস্কৃতি আমরা এখনও স্রোতের প্রতিকূলে গিয়ে লোকের কাছে পৌঁছে দিতে পারি। আমার বিপক্ষের শেষ বক্তা সোমক। সঞ্চারী, একটা কথা বলছি, তোমরা যে পোর্টাল করলে সেটা কিন্তু শুধু আর টেক্সট, আমি না টেক্সট কথাটাই ব্যবহার করবো ফ্রম নাও, শুধু টেক্সট ডকুমেন্টার আর নয়, সেখানে অডিও ভিজুয়াল আছে, সেখানে গান শোনা যায়, গান দেখা যায়, বিভিন্ন লোকে বক্তব্য রাখেন, আমি কারো নাম করছি না, আমি তো দেখি, আমি জানি। কাজেই শুধু টেক্সট ডকুমেন্টের দিন বোধহয় তোমরা আর মেনটেন করতে পারবো না, একদমই তাই। আমরা চেষ্টা করছি যে ভালো মানের সাহিত্য বা সংস্কৃতি সেটা যেভাবেই হোক যাতে পৌঁছে দিতে পারি আমরা। আমার বিপক্ষের শেষ বক্তা সোমক। সোমক যে রিল করে বিখ্যাত। নমস্কার। বাড়িতে রান্না যদি খারাপ হয় আপনি কি বাসনকে দোষ দেন, গ্যাস স্টোভকে দোষ দেন? না তো, কারণ বাসন একটা পাত্র। সেইভাবেই ইনস্টাগ্রামের রিল একটি পাত্র। সেই পাত্রে আপনি কি রান্না করছেন, রান্নাটা হচ্ছে আসল জিনিস। কেউ খুব খারাপ রান্না করছে যেটা কারোর একদম পোষাচ্ছে না, কেউ খুব ভালো রান্না করছে যেটা কয়েক হাজার কয়েক মিলিয়ন ভিউজ হচ্ছে, লোকে শেয়ার করছে, এবং তাতে একটা গোটা দেশের, একটা গোটা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ তাতে এফেক্ট হচ্ছে। আজকের এই যে বিষয়টি রাখা হচ্ছে, এই বিষয়টা থেকে না একটা বাঙালির উঞ্চবৃত্তির গন্ধ বেরোচ্ছে। বিশেষ করে আগের প্রজন্ম, যারা নতুন প্রজন্মের প্রযুক্তি বোঝে না, তারা সেটা দেখে নাক সিটকোয়, হ্যাঁ এদের তো কিছু হবে না। আপনারা কি একবার চেষ্টা করে দেখেছেন হবে কি হবে না? আমি কয়েকটা উদাহরণ দিয়ে শুরু করব, এবং আজকে আমি যেহেতু বিপক্ষে বলছি, আমার কোনো রকম ইচ্ছে নেই যারা পক্ষে বলছেন তাদেরকে অপমান করার বা ছোট করার, কারণ আমার মনে হয় একটি গণতন্ত্রে প্রকৃত বিরোধী সেই যে বিকল্প দেয়, বাতিলা নয়। আচ্ছা, এক মুহূর্তের জন্য ধরে নিই যে আমি মেনে নিলাম যে সত্যি উপন্যাসের কদর নেই, তাহলে কি করা যাবে? তুলে দেওয়া হোক, যেমন প্রচেতদা বললেন যে বন্ধ করে দেওয়া হোক। কি দরকার বইমেলা করে, কি দরকার বই ছাপিয়ে, কি দরকার? নিশ্চয়ই সেখানে কোথাও একটা বিক্রি বলো বা যাই বলো, কিছু একটা তো থেকেই যাচ্ছে। এবং এত মানুষের প্রত্যাশা, এতগুলো মানুষ যে আসছেন প্রত্যেক বছর, বছরে একবার করে এরম একটা জায়গায়, আমার এখান থেকে একটা প্রশ্ন আসে যে এই যে বইমেলায় মানুষ আসছে বছরে একবার, সারা বছর ধরে কি বইমেলা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে? সারা বছরে কি বিভিন্ন মাসে অন্তত একবার সাহিত্য নিয়ে, উপন্যাস নিয়ে কোনো রকম ওয়ার্কশপ, কোনো রকম পডকাস্ট, কোনো রকম স্কুল ভিজিট, কলেজ ইভেন্ট কিছু হচ্ছে? আমি জানি না, আমার চোখে পড়েনি। যদি হয় তাহলে সত্যিই ভালো, হ্যাঁ যদি হয় তাহলে সত্যিই ভালো। এবং এটা যদি হতে থাকে, এই সব কিছুকে মানুষের সামনে নিয়ে আসার এখন, এটা আপনার ভালো লাগুক বা না লাগুক, একটাই মাধ্যম, সেটা হচ্ছে শর্ট ভিডিও কন্টেন্ট, যেটাকে রিল বলা হয়। তার কারণ একজন মানুষ অনেকটা সময়ের মধ্যে, বা বলা ভালো একটা বাঁধা সময়ের মধ্যে অনেকগুলো শর্ট কন্টেন্ট একসাথে কনজিউম করতে পারে। তাই ইনস্টাগ্রাম বা ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম এগুলোকে আরও বেশি পুশ করে। এটা একটা টেকনিক্যাল বিষয়। কিন্তু যেটা আমি প্রথমেই বললাম যে রিল একটি মাধ্যম, রিল একটা পাত্র,
সেই পাত্রে আপনি কি সার্ভ করছেন সেটা হচ্ছে আসল বিষয়। আমি বিকল্পের কথা বলছিলাম, আমি দুটো হ্যাশট্যাগ দিয়ে শুরু করতে চাই। হ্যাশট্যাগ কি? হ্যাশট্যাগ হচ্ছে ইন্টারনেটে সার্চ করার এক ধরনের যন্ত্র, যার মাধ্যমে একটা পার্টিকুলার টপিকে, একটা বিশেষ বিষয় আপনি বিভিন্ন রকমের জিনিস দেখতে পাবেন। কোনো মানুষ কিছু পোস্ট করেছেন, কোনো ভিডিও গেছে বা যা ইচ্ছে। There are two hashtags which are very popular. এক হচ্ছে বুকস্টাগ্রাম অ্যান্ড বুকটক, মানে বুকস অফ ইনস্টাগ্রাম অ্যান্ড বুকস অফ টিকটক। টিকটক আমাদের দেশে চলে না, আমি শুধু ইনস্টাগ্রামের কথাই বলবো। এই বুকস অফ ইনস্টাগ্রাম দিয়ে সার্চ করলে দেখতে পারবেন যে সারা পৃথিবীতে অল্প বয়সী, যাদের কথা বলা হচ্ছিল যে অল্প বয়সীরা তারা শুধু শর্ট ভিডিওতে নাচতে ইন্টারেস্টেড, তারা হয়তো বড় উপন্যাস পড়বেন না। হ্যাঁ, অল্প সংখ্যক, কিন্তু কিছু সত্যি এমন অল্প বয়সীরা আছেন যারা একদম এই সোশ্যাল মিডিয়ার প্রজন্মের মানুষ, তারা কিন্তু বই তুলে ধরছেন, বই পড়ার অভ্যেসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের সঙ্গে একেবারে সরাসরিভাবে কাজ করছেন প্রকাশকরা। আমি একটি উদাহরণ দেবো, আমি কোনো ভারতীয় উদাহরণ দিতে চাই না, কারণ তাহলে একটা রেষারেষির ব্যাপার চলে আসবে। নিউ ইয়র্কে একটি সংস্থা আছে রিভার হেড বুকস বলে, যার মার্কেটিং ম্যানেজার একটি ইন্টারভিউতে বলছেন যে আমার দিন শুরু হয় বুক ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কথা বলে। এই কথাটা শুনেও আগের প্রজন্ম নাকশিট করবে যে ইনফ্লুয়েন্সার কারা? ইনফ্লুয়েন্সার যে বাজে গানে ভুলভাল নাচে, শরীর দেখায় আর ভিউজ কামায়, সবাই তা করে না। আমিও একজন ইনফ্লুয়েন্সার। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল রেডিও দিয়ে, রেডিওর কথা উঠলো। বেতার জগৎ সত্যি একটা সময় এমনভাবে আটকে গেছিলো, বেতারের লোকজনকে কেউ চিনত না। সেই বেতারের লিসনারশিপ বাড়িয়েছে কিন্তু রিল অ্যান্ড শর্ট ভিডিওস। তার প্রধান উদাহরণ আমি যতদিন শুধু বেতার করেছি আমাকে বইমেলা ডাকেনি। আমি যখন ভিডিও করতে শুরু করলাম এবং বেতার করতে শুরু করলাম, আমাকে বইমেলা ডেকেছে। আচ্ছা, ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে আপনি দেখতে পাবেন যেমন অনেক মানুষ অল্প বয়সী যারা বই পড়ার অভ্যেসকে পুশ করার চেষ্টা করছে। এই মডেলটা আমরা চাইলে এখানেও ইমপ্লিমেন্ট করতে পারি। আমাদের শহরে বা আমাদের রাজ্যে যারা হয়তো একটু জনপ্রিয় হয়েছেন, মোটামুটি ভালো কাজ করে জনপ্রিয় হয়েছেন, তাদের সঙ্গে বা তাদের মাধ্যমে যদি বই পড়ার বা উপন্যাস পড়ার বা টেক্সট পড়া, টেক্সটের কথা উঠলো, টেক্সট পড়ার এই যে অভ্যেসটা, এই অভ্যেসটাকে নিরন্তর ঠেলা দিয়ে যেতে হবে। এখন আমরা এমন সময় বাস করছি যেখানে জিতে গেছে একটাই জিনিস, সাহিত্য নয়, সিনেমা নয়, গান নয়, মার্কেটিং। তুমি যে জিনিসকে মার্কেট করতে পারবে সেই জিনিস চলবে। তার উদাহরণ হলো কোল্ডপ্লের কনসার্ট। কোল্ডপ্লে একটি বিখ্যাত ব্যান্ড, বিদেশি ব্যান্ড, যারা মুম্বাইতে এসে শো করে গেল, আহমেদাবাদে শো করে গেল। যারা গেছেন, যারা ভিডিও করে ভরিয়ে দিয়েছেন, তারা হয়তো দুটো গান শুনেছেন, কিন্তু তাদের পিআর এজেন্সি বা পার্সোনাল রিলেশনশিপ এজেন্সি তারা এত ভালো কাজ করেছে যে প্রত্যেকটি মানুষ জানতো, একটা গোটা রাজ্য, একটা গোটা দেশ জানতো যে অমুক ব্যান্ডটি কোথায় পারফর্ম করছে। আজকে সেটার যদি 10% আমরা অন্তত সোশ্যাল মিডিয়াতে করতে পারি, কারণ এটা ভেবে লাভ নেই যে সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা চলতে পারবো। আপনি আজকে একটা সাবান তৈরি করুন বা একটা পাঞ্জাবি তৈরি করুন, বা ইভেন ভোটিং, মানে দিল্লিতে আজকে ভোট হবে তার আগে সমস্ত প্রচার চলছে ইনস্টাগ্রামে। কারণ যে কথাটা উঠলো যে বাড়ি ফিরে সত্যি আমরা স্ক্রোল করেই যাচ্ছি, ডুম স্ক্রোলিং সত্যিই খারাপ। মানুষের পক্ষে হয়তো খারাপ, কিন্তু ব্যবসার পক্ষে খারাপ কি? তা হয়তো নয়। একটা বিজনেসকে যদি রান করাতে হয় সেটাকে একটু প্রমোট করতে হবে। এবং শুধু বিজনেস নয়, হ্যাবিট বিল্ডিং যে জিনিসটা, একটা অভ্যেসকে তৈরি করা। উপন্যাস পড়া একটি অভ্যেস, গান শোনা একটি অভ্যেস, সাহিত্য, শিল্প, সংস্কৃতির মধ্যে থাকা একটি অভ্যেস। এই অভ্যেস যেমন একদিকে বাবা মায়েরা বাড়িতে তৈরি করবেন, শিক্ষক শিক্ষিকারা তারা স্কুল বা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়তে তৈরি করবেন, পাশাপাশি যে সংস্থারা রয়েছেন, আমি এখানে প্রকাশনী সংস্থাদের কথা বলছি, লেখকদের কথা বলছি না। লেখক শিল্পীদের সেই দায় নিয়ে লাভ নেই, কারণ তাদের মাথায় অলরেডি একটা অনেক বড় একটা দায়িত্ব আছে যে একটা শিল্পকে নামাতে হবে, একটা শিল্পকে ডেলিভার করতে হবে ডেডলাইনের মধ্যে। আমি বলছি প্রকাশনী সংস্থার কথা, আমি বলছি গিল্ডের মতো সংস্থার কথা, যারা এটা একবার ভেবে দেখতে পারেন যে এই যে আমার বইমেলা শুরু হলো, আগামী বছরের পরিকল্পনা কেননা এমনভাবে শুরু করা যায় যাতে আমার 90% কাজ ডিজিটাল মাধ্যমে হচ্ছে। আমার একটি সাহিত্যিকদের লং ফরম্যাট এবং উপন্যাস পড়ার কথা উঠলো, আমার মনে হয় আজকের বিষয়ে পড়া শব্দটা কোথাও ব্যবহার করা হয়নি, উপন্যাস শব্দটা ব্যবহার করা হয়েছে। উপন্যাস এখন পড়াও হয়, শোনাও হয়, দেখাও হয়। কয়েক মাস আগে একটি বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম গেব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিখ্যাত নভেল 100 Years of Solitude সেটাকে ওয়েব সিরিজের মাধ্যমে তৈরি করেছেন এবং এটাতে সারা দেশ বলবো সারা পৃথিবীতে সাড়া পড়ে গেছে। একদল বলছে দারুণ হয়েছে, একদল বলছে কিচ্ছু দেখাতে পারিনি। আরও একটি দল আছে যারা হয়তো জানতোই না
গেব্রিয়েল গার্সিয়া মার্কেজ কে, সেই দলের কাছে এই নামটা পৌঁছচ্ছে ওয়েব সিরিজের মাধ্যমে। সঙ্গে আরও একটা জিনিস করা যায়, যারা ওটিটিতে কাজ করছেন, যারা সিনেমায় কাজ করছেন, প্রকাশক যারা রয়েছেন, যারা সত্ত্ব বিক্রি করছেন ফিল্ম মেকারদের কাছে, যে প্রত্যেকটা সিনেমার শেষে যদি একটা স্লেট দেওয়া যায় যে এই গল্পটি অমুক উপন্যাস থেকে নেওয়া, অমুক উপন্যাস অবলম্বনে, দয়া করে গিয়ে উপন্যাসটা পড়ুন, তাহলে আমার মনে হয় কিছু পরিবর্তন আমরা করতে পারবো। যারা উপন্যাস রক্ষার সংরক্ষণের দায়িত্বে আছেন, শেষ হয়ে আসছে, আমি আর 1 মিনিট সময় লাগবে, যারা উপন্যাস সংরক্ষণের দায়িত্বে রয়েছেন, যারা উপন্যাসকে বাঁচিয়ে রাখছেন, তার মধ্যে প্রধানত প্রকাশক যারা রয়েছেন এবং সংস্থা, আমি কোনো ব্যক্তির কথা বলতে পারবো না, সংস্থার হাতে ক্ষমতা অনেক বেশি, সংস্থা যদি এই জিনিসটাকে আরেকটু ঠেলা মারে অন্তত একটা বছর, আবার পরের বছর দেখবেন, আমার মনে হয় অন্তত উপন্যাস পড়া বা পড়ার অভ্যেস বা সাহিত্যের কাছে, সংস্কৃতির কাছে থাকার অভ্যেস, সেই অভ্যেসটা হয়তো আরেকটু বাড়বে। ধন্যবাদ। ধন্যবাদ সোমক। সোমক খুব আশা জাগানো কথা বললো, কিন্তু আমার সোমকের বিষয়ে একটা কথা বলার আছে, যে সোমক সবাই খুব চেষ্টা করে পৌঁছে দিল পাঠকের কাছে, কিন্তু পাঠক পড়বে কি সেইটা তো কেউ জোর করে করতে পারে না, তাই না? ফলে যার কাছে রিল আছে, আমি কেন এই একটা টেক্সট মাধ্যমের সঙ্গে একটা অডিও ভিজুয়ালকে যোগ করেছি, তার কারণ এখন পড়াশোনা, নাটক, সব কিছুর, টিভি, সিনেমা, সব কিছুর থেকে বোধহয় এখন এই একটা জিনিস জিতে বেরিয়ে যাচ্ছে আর কি, যেটা খুব দুঃখের বিষয়, আমার মতেও খুবই দুঃখের বিষয়। আমি দেবযানীদি আরেকটা কিছু বলতে চাইছিলেন, আপনি যদি একটু বলেন। আমি একটা প্রচ্ছদ গুপ্তর কাছে একটা প্রশ্ন রাখছি, যে উনি বললেন 100 জনের মধ্যে 99 জন রিল দেখে আর 1 জন উপন্যাস পড়ে, সেটাই মানে সেটা হলেই যথেষ্ট, মানে 1 জন অন্তত পড়ছেন, কিন্তু এটাতে কি কোনো সার্থক, মানে এটা কি উপন্যাসের গুরুত্বটা কমে যাচ্ছে না বা পড়াটা কমে যাচ্ছে না? একটা প্রশ্ন ওনার কাছে। আর একটা সমকের কাছে প্রশ্ন, যে একটা সাবানকে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তুলে ধরা যায়, একটা বইকে, বিশেষ কোনো বইকে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তুলে ধরা যায়, কিন্তু একটা মানুষকে কি অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তুলে ধরা যায় যে তুমি উপন্যাসটা পড়ো? এটা কি করা যায়? আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই বিষয়টা হচ্ছে যে, ধরা যাক এখন রিলের ফরম্যাট কি, আমি কয়েকটা ট্রেন্ডিং, আমি একটু ইংরেজি শব্দ ব্যবহার করছি, কিছু মনে করবে না, কারণ এগুলোর বাংলাটা আমার জানা নেই, ট্রেন্ডিংয়ের বাংলা কি হয় আমি জানি না এখনো অবধি, এখনও সেটা অভিধানে আসেনি। একটা ট্রেন্ডিং রিল ফরম্যাট হচ্ছে যে একজন খুব সুন্দর ভয়েস ওভার আর্টিস্ট, তিনি ভাষ্যপাঠ করছেন, তার সঙ্গে মিউজিক আছে এবং খুব সুন্দর কিছু দৃশ্য তোলা হয়েছে, এবং তার মাধ্যমে জীবনের একটা কোনো শিক্ষা বা একটা কিছু পাওয়া, একটা উপলব্ধি মানুষের সামনে আনা হচ্ছে, এবং মানুষ সেটাকে ভালোবেসে, যেহেতু খুব রিলেটেবল, সেটাকে সবার সঙ্গে শেয়ার করছে। আমি বলছি খুব সহজ করে, এই যে উপলব্ধিটা যেটা উনি বলছেন, সেই উপলব্ধি একটা উপন্যাস থেকে উঠে আসতেই পারে, কারণ আমরা জানি এটা আমি বিশ্বাস করুন, যারা আজকে রিল দেখে বা যারা নতুন প্রজন্ম যারা এত গালাগাল খাচ্ছে, তারাও এটা মানে যে উপন্যাসের ওপরে বা সাহিত্যের ওপরে নেই, সাহিত্য যা আমাদের শেখাতে পারে অন্য কিছু আমাদের শেখাতে পারে না, কিন্তু সাহিত্য আমার কাছে এসে পৌঁছচ্ছে না। আমি বলছি যে আমি যদি ওই 2 বা 3টে স্তবক তুলে সেটাকে তার মতো করে তার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে হয়তো তার মনে একটা জায়গা তৈরি হতে পারে যে আচ্ছা এটা অমুক বই থেকে, তাহলে একবার বইটা আমি তুলে দেবো। একবার যদি সে বইটা তুলে দেখে, তাহলেই হয়তো আমাদের কাছে এগিয়ে আমরা যাবো। কিন্তু আমার একটা বক্তব্য আছে সোমক, এখানে হয়তো আমার বলা উচিত না, কিন্তু আমি বলছি তুমি যে কথাটা বলছো সেটা খানিকটা খণ্ড দর্শনের মতো হয়ে যাচ্ছে। তার কারণ যে একটা উপন্যাসের 3টে প্যারাগ্রাফ তুলে আমার যেখান থেকে মনে হলো যে আমি খুব ভালো একটা জ্ঞান দিয়ে বিতরণ করে আমি লোকের সামনে তুলে ধরলাম, কিন্তু সেটা থেকে তো সেটা নাও হতে পারে, কারণ একটা উপন্যাসের তো অনেকগুলো দিক থাকে, তার অনেক কিছু বলার থাকে। আমি একটা উদাহরণ দিলাম, এটা একটা উদাহরণ, দিস ইজ অ্যান এক্সাম্পল। কারণ দেখো, যদি আমি যেটা আবার বললাম, আরেকবার বলছি, যে জিনিসটাকে যদি একটা উপন্যাসকে যদি মানুষের কাছে বা অল্প বয়সীদের কাছে বা সাধারণ জনতার কাছে পৌঁছে দিতে হয়, তাহলে তাকে তোমায় কোট অ্যান্ড কোট মার্কেট করতে হবে। যদি মার্কেট করতে হয়, যদি সোশ্যাল মিডিয়াতে করতে হয়, তাহলে তার কিছু ধরন আছে। সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস কাজ করে, কিছু জিনিস কাজ করে না, যেগুলো আমরা প্রত্যেক দিন কাজ করে করে বুঝতে পারি যে আচ্ছা
এটা হয়তো চলবে, এটা চলবে না। এবার এইখানে আমি বললাম যে প্রথমে বললাম যে একটা কোথাও গিয়ে একটা উন্নাসিকতা কাজ করে যে বাবা আমি আমাদের তোমার পুরো উপন্যাস পড়ে দেখো তবে তুমি বুঝতে পারবে, নিশ্চয়ই বুঝতে পারবে। কিন্তু যে সময়ের কথাটা উঠছিল যে এতটা সময় আমায় দিতে হবে, আমি তার আগে সেই সময়টা সে দেবে কিনা সেটা তো তার ওপর, তুমি যে কথাটা বললে। কিন্তু আমি সংস্থা হিসেবে, আমি একজন সাহিত্যপ্রেমী হিসেবে আমি তার কাছে পৌঁছে দেওয়ার জন্য সে যেটায় সবচেয়ে বেশি স্বচ্ছন্দ সেই মিডিয়ামটাকে তুলে তার কাছে পৌঁছে দিয়ে বলছি যে আচ্ছা তুমি তো 10টা রিল দেখলে, এটা একবার দেখে দেখো, যদি তোমার ভালো লাগে। জানোই লাইনগুলো কোথাকার? এইগুলো এই বইটার, দিস বুক ক্যান চেঞ্জ ইউর লাইফ। এবং এই যে কথাটা না, আমি এটা ইংরেজিতে বললাম যে দিস বুক ক্যান চেঞ্জ ইউর লাইফ। বিশ্বাস করুন, প্রচুর মানুষ অল্প বয়সে এমন আছে যারা জীবনের দিশা খুঁজছে, যারা রিলে পাচ্ছে না, যারা বন্ধু বান্ধবের সঙ্গে পাচ্ছে না, যারা নেশা করে পাচ্ছে না। বইয়ের সেই ক্ষমতা আছে, বই মানুষকে মৃত্যু থেকে ফিরিয়ে আনতে পারে। আমাদের কাজ হবে সাহিত্যকে পৌঁছে দেওয়া, আমাদের কাজ হবে সাহিত্যকে ছেলেদের হাতে তুলে দেওয়া। শুধু এটা বলা না যায়, তুমি একটা বাচ্চা ছেলে ফোন দেখছে বসে বসে, সে জানে না ফোনটা তার জন্য খারাপ, মা বাবা কি করে, ফোনটা কেড়ে নিয়ে বলাই পড়তে বস। এই দায়িত্বটা আমাদের উপর আছে যারা সাহিত্য ভালোবাসি, যারা সাহিত্যকে বাঁচাবার চেষ্টা করছি। এবং এখানে সংস্থা, আমি বারবার সংস্থার কথা বলবো কারণ সংস্থার হাতে রয়েছে ক্ষমতা, সংস্থার হাতে রয়েছে রিসোর্সেস। থ্যাংক ইউ। হ্যাঁ, ছোট করে বলুন। 1 নম্বর সুমক যেটা বলছে না যে পরবর্তী প্রজন্ম তাদেরকে নিয়ে কথা হচ্ছে না, আমি সমস্ত জেনারেশনের কথা বলছি। মানে আমি প্রথম কথা, আমি নিজে রিল বানাই, এটা জানিয়ে রাখি তোমাকে। নাম্বার 2 হচ্ছে আমি এমন রিল দেখেছি যেখানে দুজন বয়স্ক মানুষ, বৃদ্ধা তারা বানাচ্ছেন রিল, পেছনে অন্য লোক আছে সেটা অন্য কথা, কিন্তু বানাচ্ছেন। ইস্যুটা এইটা নয়, ইস্যুটা হচ্ছে যে কনস্ট্যান্ট এই যে অডিও ভিজুয়াল মিনিংলেস বোম্বিং, তার ফলে যেটা হচ্ছে পড়াশোনার অভ্যেস চলে যাচ্ছে। এবং এই অভ্যেসটা শুধু ছোটদের যাচ্ছে না, তারা দিশা পাচ্ছে কি, প্রত্যেক প্রজন্মই ছোট ছিল, তারা দিশাহীন ছিল, তারা দিশা পেয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই যে বড়রাও এখন বইটই বিশেষ পড়ছে, একই গল্প সেখানেও। কেননা এই অডিও ভিজুয়াল মাইক্রো বম্বিং, কার্পেট বম্বিং মানুষকে নাম করে দিচ্ছে, মানুষ পড়ায় আগ্রহ হারাচ্ছে। আমার পড়াশোনায় আগ্রহ কমে গেছে, আমি একজন রেগুলার রাইটার, আমার পড়াশোনায় আগ্রহ কমে গেছে। আমি যখন রিসার্চ করতে হয় কোনো একটা বিষয় নিয়ে, তখন মনে হয় আবার এই বইটা পুরোটা পড়বো, খুঁজে খুঁজে দেখি কোনখানটা পড়লে হবে। কাজেই জেন জিকে আর অ্যাটেনশন স্প্যান নিয়ে এতক্ষণ কথা হয়নি, আগে কত ছিল আমি জানি না। জেন জেডের মধ্যে এখন বোধহয় 1 সেকেন্ড হয়ে গেছে, 3-এর মধ্যে আছে। মানে প্রথম ওই 1 সেকেন্ডের মধ্যে যদি ধরতে পারো, ও বাজারের কথা বলছে, আমি একদম ওর সঙ্গে একমত। একটা সাবানের সঙ্গে একটা বইয়ের কোনো তফাৎ নেই, আমি পরিষ্কার এই কথাটা মনে করি। মার্কেটিং এটা করতেই হবে। কিন্তু যদি এই জায়গায় চলে যায় যে ব্লিঙ্কিট আমাকে 10 মিনিটের মধ্যে বাড়িতে খাবার ডেলিভারি করছে আর আমাকে 1 মিনিটের মধ্যে পাঠকের অ্যাটেনশন ধরতে হবে, আমি হেরে গেছি, ডান অ্যান্ড ডাস্টেড, আমার দ্বারা হবে না, আমি মেনে নিয়েছি এটা। রিল জিতে গেছে। আমি অ্যাজ ঔপন্যাসিক আমি লিখবো, ভবিষ্যতে লিখবো, ছাপাও হবে, কিছু বই বিক্রিও হয়, দেখতেও পাই। কিন্তু এই যদি ক্রমাগত এই বম্বিং চলতে থাকে তাহলে কি হবে আমি জানি না। এটা তো ঠিকই যে বারবার নতুন প্রজন্ম নতুন প্রযুক্তি নিয়ে আসে। অন্যন্ত গিয়েছিলেন টিভি দেখো না, এখন লোকে টিভি প্রায় দেখেই না, টিভি দেখেই না, কিন্তু বইটা রয়ে গেছে। কিন্তু কত লোকের কাছে আছে বই, বরাবরই খুব কম লোকে পড়তো। আমি তো গল্প করছিলাম একে যে আমি বরাবরই আমার চতুর্দিকে মাইনরিটি। আমি একদিন রাস্তায় দাঁড়িয়ে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ছিলাম ছোটবেলায়, আমার বলছে এ বিদ্যাসাগর, ল্যাম্পোস্টে দাঁড়িয়ে তলে বই পড়ছে, বাস আসবে বই পড়ছে এ বিদ্যাসাগর। কাজেই পাঠক মাইনরিটি বরাবরই, সেটা নিয়ে বলার কিছু নেই। বই কম লোকে পড়বে, কিন্তু তারও একটা যে স্ট্রং বেস ছিল সেইটা আস্তে আস্তে ইরোড করছে বলে আমার মনে হয়। আমি বলছি মনে হয়, সুইপিং কমেন্ট করছি না যে চলে গেছে, সেটা নিশ্চয়ই না। আমার মনে হয় আমরা সবাই কোথাও না কোথাও আমাদের অবজারভেশনের ভিত্তিতেই আমরা কথাগুলো বলেছি, ঠিক? আচ্ছা, আমি শ্রীজাতর কাছে যাব, বিপক্ষের শেষ সাম আপ। হ্যাঁ, সচেতনও আছেন। আমি একটা কথা বলবো যে ত্রিদীপদা যদি আমাদের জানান যে গত বছর বইমেলা কত বিক্রি হয়েছে, কত টাকার, মানে রিল না উপন্যাস, ত্রিদীপদা নিশ্চয়ই ফিগারটা লজ্জাজনক নয়। আমি একটা কথা বলছি, আমার প্রশ্নের উত্তর কিন্তু ইন্দ্রনীল দিয়ে দিয়েছে। যত লক্ষ টাকার বই বিক্রি হোক, মানুষের জনসংখ্যা কত বেড়েছে,
এডুকেশান কতটা বেড়েছে, সেই প্রপোর্শনেট কি, সেই অনুপাতে কি বই পড়া বেড়েছে? না, বাড়েনি, একেবারেই বাড়েনি। আমরা, এবং তোমাকে আরেকটা কথা আমি মনে করিয়ে দিতে চাই, প্রচেত তো আমাদেরই সমবয়সী প্রায়, আমাদের অল্প বয়সে যে প্রকাশকের সংখ্যা ছিল, যত বই বেরোতো, এখন কিন্তু প্রকাশকের সংখ্যা খুব গুটি কয়। ওই যেটা সমকের ভাষায়, যারা মডার্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে মানুষের কাছে পৌঁছতে পারছে তারা ফুলে ফেঁপে উঠছে, যারা পারছে না তারা ডাই আউট করে যাচ্ছে। সুতরাং বই পড়ার অনুপাত আমার ছোটোবেলায় যা ছিল তার থেকে অনেক 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 গুণ কমে গেছে। বইয়ের দামও তুলনামূলকভাবে অনেক কম। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, 1946 সালে এক ফর্মার একটা বইয়ের দাম ছিল 6 আনা। 6 আনা মানে তখন 4 পয়সায় আনা, মানে 24 পয়সা। এখন একটা এক ফর্মার বইয়ের দাম হচ্ছে 25 টাকা। কিন্তু 47 সাল থেকে তুমি আজকের হিসেব করো, এটার দাম হওয়া উচিত ছিল মিনিমাম 200 টাকা। এবার আমি একটা কথা বলে শেষ করতে চাই যে সব কিছু মাথায় রেখেও আমরা সবাই এখানে যারা বসে আছি তারা বাংলার বাইরে, দেশের বাইরে নানান সাহিত্য সভায় গেছি, কোনো দিন এই বিষয়ে কোনো বক্তৃতা করতে হয়নি। এটা একমাত্র কলকাতায় এবং বাংলায় বসে করতে হয়। যে তাহলে কি আমরা শেষ হয়ে গেলাম? আপনি দেখবেন না কোথাও লন্ডনে কেউ মার্গারেট অ্যাটউডকে জিজ্ঞেস করছে যে রিল এসে গেছে, তাহলে আপনি কোথায় যাবেন? বা কেউ জেকে রাউলিংয়ের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে যে রিল এসে গেল, আপনি কোথায় যাবেন? বা লেখালেখি ছেড়ে দিন, কেউ মেসিকে বলছে দাদা গোলটা 30 সেকেন্ডের মধ্যে করবেন, 1.5 মিনিটে করলে কিন্তু আপনার গোল কেউ দেখবে না, ও আপনি মেসি হলেও কিচ্ছু করার নেই। ফলে এই চাপ একমাত্র কলকাতা বইমেলায় আমরা কজন নিয়ে বসে আছি যে রিল এসে গেছে এবং আমরা শেষ। এই ষড়যন্ত্রে আমি সমর্পণ করব না। বাঙালি বরাবরই বিশ্বের ভার নিয়ে বসে। আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই, যদি রিল আর রিলকের মধ্যে বাঁচতে বলা হয়, রিলকে চিরকাল থাকবে, রিল বেশি দিন থাকবে কিনা আমি জানি না। একজন জীবনানন্দ দাশকে জীবনানন্দ দাশ হতে প্রায় 100 বছর লেগে গিয়েছিল। কেমন? তখন রিল ছিল না, তখন আটকানোর কেউ কিছু ছিল না। কেমন? রবীন্দ্রনাথকে প্রচুর গাল শুনতে হয়েছিল, তখন আটকানোর কেউ ছিল না। এখন বহু বড় বড় উপন্যাসিকের বই প্রচুর যায়, ত্রিদীপদা জানেন, বিক্রি হয়। পুরোনো দিনের কথা বলছি, সেগুলো ধুলোয় গড়াগড়ি খেত, এমন উদাহরণও আছে। তখন রিলসও ছিল না, ওটিটিও ছিল না, কিচ্ছু ছিল না। পড়াশুনো ওই আমাদের দলে একটু শেষের দিকে এলো বটে ইন্দ্রনীল, এই পক্ষে ঠিকই বলেছে, চিরকালই খুব কম মানুষই করেছেন। আর্ট এক্সিবিশন দেখতে 2-1 মানুষই গেছেন। ব্যবসা আলাদা, কদর আলাদা, দুটো গুলিয়ে ফেললে চলবে না। আমাদের ঠিক ব্যাকরণ মেনে আমাদের এই বিতর্ক সভাটা হলো না, শেষমেশ আলোচনাতে এসেই দাঁড়ালো, তাতে আমরা মনে হয় সবাই খুশি। কিন্তু তবু আমার একটা দায়িত্ব থেকে যায়, দর্শক আসন থেকে এবার আমি একটা ভোটাভুটি করতে চাই যে পক্ষে কারা, তারা হাত তুলবেন। এই মোশনের পক্ষে কারা, একটু হাত তুলুন প্লিজ। আর তুমি জোর করে আমাদের হারাচ্ছ। মোশনের বিপক্ষে কারা? বিপক্ষ জিতে গেছে, আমার ধারণা সাহিত্য জিতে গেছে, আমাদের উপন্যাস জিতে যাক, অন্তত আমরা এই হ্যাঁ এই আশা করি। ত্রিদীপদা বলছেন একটা বড় অংশ হাত তোলেনি, যারা বুঝতে পারেননি। আমি সবাইকে একটুখানি মঞ্চে থাকতে অনুরোধ করব। আপনারা যে এত সুন্দর করে আমাদের এই বক্তৃতা সভাটা বা বিতর্ক সভাটা ভরিয়ে তুললেন, তার জন্য আপনাদের পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাবে আমাদের সহকর্মীরা। সঙ্গে একটাও কথা বলতে চাই যে দর্শকের জন্য, একটা সবার জন্য, নিজেদের জন্য যদি একটা হাততালি শুনতে চাইবো। কারণ এই যে দেখুন, ঝগড়াঝাটি শুনে, মানে বাড়িতে ঝগড়াঝাটি কাটাবার জন্যই বইমেলায় আসা হয়েছে, এখানে এসে আবার ঝগড়া শোনার এই যে ইচ্ছেটা, এটা দারুণ, এটাকে সাধুবাদ জানাতেই হয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শকবৃন্দ, থ্যাংক ইউ। আজকে আমরা এখানেই শেষ করলাম।